আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসআইআর এর শুনানি দ্রুত শেষ করতে দৈনিক 7 থেকে 8 লক্ষ ভোটারের হিয়ারিংয়ের নির্দেশ কমিশনের। 5টি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে 25 জন উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন। অরাজকতা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতির কারখানা খুলেছে বলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন অভিযোগ করেছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে 2016 প্যানেলের অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিশদ তথ্যসহ তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। দক্ষিণ 24 পরগনার নাজিরাবাদে গুদামে অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় 163 ধারা জারি করেছে প্রশাসন। এখনও একাধিক ব্যক্তি নিখোঁজ, প্রাণ হারিয়েছেন 21 জন। বিজেপি এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। রঞ্জি ট্রফি ক্রিকেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা আজ হরিয়ানার মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। নির্ধারিত সময়সীমার মধ্যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া শেষ করতে প্রতিদিন 7 থেকে 8 লক্ষ ভোটারের শুনানির নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই মর্মে জেলা নির্বাচনী আধিকারিক সহ শুনানির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত এই শুনানি পর্ব চলার কথা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট 1.5 কোটি ভোটারকে শুনানির জন্য ডাকা হচ্ছে। এর মধ্যে 90 লক্ষ মানুষের শুনানি ইতোমধ্যেই শেষ হয়েছে। 1,30 লক্ষ বেশি মানুষ নোটিশ পেয়েছেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক বা সেন্ট্রাল অবজারভার নিয়োগ করেছে। প্রকাশিত তালিকায় এ রাজ্য থেকে মোট 25 জন সিনিয়র আধিকারিকের নাম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা সহ 15 জন আইএএস এবং 10 জন আইপিএস আধিকারিক রয়েছেন। হাওড়া ও আসানসোলের পুলিশ কমিশনারও। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি নতুন দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে তালিকাভুক্ত সমস্ত আধিকারিকদের জন্য ব্যাচভিত্তিক বাধ্যতামূলক ব্রিফিং বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে অনুপস্থিতির যথাযথ কারণ দর্শাতে না পারলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় অবজারভার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে একাধিকবার আধিকারিকদের নামের তালিকা চাওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে উত্তর না মেলায় কমিশন নিজেই অবজারভারদের তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করেছে। অরাজকতা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতির কারখানা খুলেছে বলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন অভিযোগ করেছেন। দুদিনের রাজ্য সফরের অন্তিম দিনে গতকাল দুর্গাপুরে দলীয় কার্যকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, শিক্ষা, চাকরি, বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে যারা দুর্নীতি করেছেন তাদের স্থান হবে সংশোধনাগারে। आपने यहाँ की लोगों को एक ऐसा जीवन देने का सपना दिखाया था कि जो आपने पूर्व की सरकारों के अराजकता के मामले थे, आपने कहा था उनको हम बंद करेंगे। पर दुख की बात है, आप उससे बड़ा कारखाना खोल दिए, जिस कारखाने में केवल भ्रष्टाचार होता है और उसका पूरा पैसा कोई और नहीं, टीएमसी के गुंडे और टीएमसी के विधायक और मंत्री कर रहे हैं। বিজেপির সর্বভারতীয় সভাপতি গতকাল পশ্চিমবঙ্গ দেশ এবং দেশের বাইরে থাকা বাঙালিদের ডিজিটালভাবে যুক্ত করতে ডিজিটাল ওয়ারিয়ার্স অভিযান শুরু করেন। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2025-26 অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার তত্ত্বাবধানে মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দপ্তর এই সমীক্ষা প্রস্তুত করেছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ অভিমুখ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এখানে। আগামী রবিবার 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার দেশের সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাজেট অধিবেশনের প্রথম দিনে গতকাল সংসদের উভয় কক্ষের যৌথ অভিভাষণে শ্রীমতী মুর্মু বলেন, সরকারের নিরন্তর প্রচেষ্টায় দেশের প্রায় 95 কোটি নাগরিক সামাজিক সুরক্ষা ও সুবিধা পাচ্ছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনা দেশবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। सबका साथ सबका विकास का विजन देश के हर नागरिक के जीवन में सकारात्मक प्रभाव ला रहा है। वर्ष 2014 की शुरुआत में सिर्फ 25 करोड़ नागरिकों तक की सोशल सिक्योरिटी की योजनाएं पहुंच पाती थी। सरकार के प्रयासों में निरंतरता की वजह से आज करीब 95 करोड़ भारतीयों को सोशल सिक्योरिटी का कवच मिला है।
প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ কর্মসূচি প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির 50তম বৈঠক সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। একে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছে সরকার। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ চালু করার পর সম্পূর্ণ পাল্টে গেছে দেশের প্রশাসনিক ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আওতায় মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায় বেমলা সেচ প্রকল্প কৃষিক্ষেত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ উদ্যোগ। 2007 সালের এপ্রিলে এই প্রকল্পে অনুমোদন মেলে। প্রগতির আওতায় এই প্রকল্পের ওপর নজরদারি চলছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা নতুন ভারত গঠনে সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিস্তার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। শোকের ঘরের ছেলে আর পাবে না ছাড়। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই মাটিতে সব উৎসবের সমান জায়গা আছে। ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেক এই ভারতের বাংলা সবার ঠাই। গৌরবে সে নিখুঁত পড়ায় ঘৃণার বুকে চাই। ঝগড়া করিস পরে আগে নিজের মাটি সামলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে 2016 প্যানেলের অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিশদ তথ্য সহ তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকায় 1800-র বেশি শিক্ষক এবং 3500 শিক্ষাকর্মীর নাম আছে। তালিকায় রোল নম্বর, বাবার নাম ছাড়াও কী ধরনের অনিয়ম করে তারা চাকরি পেয়েছেন সেই বিষয়টির উল্লেখ রয়েছে। প্যানেল বহির্ভূত নিয়োগ, র্যাঙ্ক জাম্প, ওএমআর শিটে গোলমাল সহ বিভিন্ন কারণের কথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। রাজ্যে আরও 2 বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তর 24 পরগনার হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিমাই চন্দ্র সাহাকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক অয়ন ভট্টাচার্যকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদে 2টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় 163 ধারা জারি করেছে প্রশাসন। তদন্ত ও উদ্ধার কাজ যাতে বিঘ্ন না ঘটে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এই ঘটনায় এখনও একাধিক ব্যক্তি নিখোঁজ, প্রাণ হারিয়েছেন 21 জন। ছাইয়ের গাদা থেকে উদ্ধার হওয়া দেহাংশ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। একটি প্রতিবেদন। নরেন্দ্রপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা এই মুহূর্তে 21। এখনও বহু শ্রমিক নিখোঁজ থাকলেও তাদের সঠিক সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারছে না প্রশাসন। ধ্বংসস্তূপ সরানোর কাজ চললেও একাধিক পরিবার এখনও আশঙ্কায় দিন কাটাচ্ছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও উদ্ধার কাজ শেষ হতে আরও সময় লাগতে পারে। এই আবহে আজ গড়িয়ার শীতলা মন্দির থেকে নাজিরাবাদ পর্যন্ত মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ সূত্রে জানানো হয়েছে নাজিরাবাদ এলাকায় বর্তমানে 163 ধারা জারি করা হয়েছে, যার জেরেই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। যদিও বিজেপি সূত্রে দাবি মিছিলের অনুমতি চেয়ে আজই কলকাতা হাইকোর্টে আবেদন করা হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ডিএনএ পরীক্ষা রিপোর্ট হাতে পেলেই মৃতদেহ শনাক্তকরণ ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। এই সরকার এবং অগ্নি নির্বাপক দপ্তর কোনো শিক্ষা নেয়নি, সংশোধন হয়নি। আমরা ফায়ার ব্রিগেডের মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করছি এবং এই সম্পূর্ণ ঘটনা বিচার বিভাগীয় তদন্ত সিটিং জাজকে দিয়ে হওয়া উচিত। এতে কর্পোরেশন, নরেন্দ্রপুর থানা, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় তৃণমূলের বিধায়ক, শাসক ঘনিষ্ঠরা যুক্ত বলে আমরা মনে করি। রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও রয়েছে শীতের আমেজ। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.1 ডিগ্রি বেশি। রঞ্জি ট্রফি ক্রিকেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা আজ হরিয়ানার মুখোমুখি হবে। হরিয়ানার লাহালির চৌধুরী বংশী
লাল ক্রিকেট মাঠে খেলা শুরু হবে সকাল 9:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। এসআইআর এর শুনানি দ্রুত শেষ করতে দৈনিক 7 থেকে 8 লক্ষ ভোটারের হিয়ারিং এর নির্দেশ কমিশনের। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে 2016 প্যানেলের অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিশদ তথ্য সহ তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানির চাহিদা ও সরবরাহের সাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলতি বছরে অর্থনৈতিক সমীক্ষা পেশ হবে আজ। কেন্দ্রীয় বাজেট রবিবার। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে বিটিং রিট্রিট আজ নতুন দিল্লির বিজয় চকে অনুষ্ঠিত হবে। এবছরের সাধারণতন্ত্র দিবসের প্যারেডের সেরা মার্চিং কন্টিনজেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে ভারতীয় নৌবাহিনী। বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ বারামতিতে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্থগিত হয়ে থাকা পারমাণবিক আলোচনায় অগ্রগতি না হলে ভবিষ্যতের সামরিক হামলা আগের তুলনায় আরও ভয়াবহ হবে। বিশাখাপত্তনমে 5 ম্যাচের টি-20 সিরিজের চতুর্থ আন্তর্জাতিক ম্যাচে ভারত নিউজিল্যান্ডের কাছে 50 রানে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির লোককল্যাণ মার্গে নিজের বাসভবনে গতকাল বিশ্ব জ্বালানি খাতের শীর্ষস্থানীয় কার্যনির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। বর্তমানে চলা ইন্ডিয়া এনার্জি উইক 2026-এর অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানির চাহিদা ও সরবরাহের সাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, ভারতের জ্বালানি খাতে অনুসন্ধান ও উৎপাদনের ক্ষেত্রে প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাবনা রয়েছে, আর কম্প্রেসড বায়োগ্যাসে রয়েছে 30 বিলিয়ন ডলারের সুযোগ। পাশাপাশি গ্যাস ভিত্তিক অর্থনীতি, রিফাইনারি পেট্রোকেমিক্যাল সংযোগ, সমুদ্রবন্দর ও জাহাজ নির্মাণে বড় সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। শ্রী মোদী আরও বলেন, আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতি অনিশ্চয়তা থাকলেও এতে বিপুল সুযোগও রয়েছে। তিনি উদ্ভাবন, সহযোগিতা ও গভীর অংশীদারিত্বের আহ্বান জানান এবং উল্লেখ করেন, ভারত একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করার জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের স্টার্টআপগুলিকে তহবিল এবং উদ্ভাবনী বাস্তুতন্ত্রের আওতায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভারতের সৃজনশীল অর্থনীতিকে উৎসাহিত করবে। নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি সমাবেশে ভাষণে তিনি বলেন, এর আগেও ওমান, নিউজিল্যান্ড, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া এবং মরিশাসের মতো দেশগুলির সঙ্গে বেশ কয়েকটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজ আজ রাষ্ট্রপ্রথম মানসিকতার প্রতি অঙ্গীকারের প্রতিরূপ। দেশ জুড়ে ক্যাডেট এবং অফিসারদের শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী উল্লেখ করেন, বছরের পর বছর ধরে সীমান্ত এবং উপকূলীয় অঞ্চল থেকে অংশগ্রহণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এনসিসির শক্তি 14 থেকে 20 লক্ষেরও বেশি ক্যাডেটে পৌঁছেছে। মহিলা ক্যাডেটদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। फिटनेस केवल कुछ मिनट्स के व्यायाम तक सीमित नहीं है, ये भी हमारे स्वभाव में आनी चाहिए। हमारे खान पान से लेकर हमारी दिनचर्या तक एक अनुशासित जीवन शैली भी आवश्यक है। मेरे लिए जानना सुखद रहा कि आप फिट इंडिया कैंपेन को आगे बढ़ा रहे हैं। एनसीसी आपको सिर्फ कदम ताल नहीं सिखाती, ये संगठन आपको एक नागरिक के तौर पर जिम्मेदारी के साथ जीना सिखाता है। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রকে ব্যাপকভাবে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গাজিয়াবাদ প্রিসিশন প্রোডাক্টস লিমিটেডের মুখ্য অর্থনৈতিক অধিকার ডক্টর রাজেশ আগরওয়াল বলেন, ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি কেবল একটি নথি নয়, বরং এক ধরনের কৌশলগত অংশীদারিত্ব যা দেশের অর্থনীতিকে মজবুত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে পাঞ্জাবের জলন্ধরের ডেরা সচ্চা বল্লানে যাবেন। কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকালে সংসদে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার পর দুপুরে ডেরায় পৌঁছবেন। প্রধানমন্ত্রীর এই সফরটি গুরু রবিদাস জয়ন্তীর দিনেই হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, অপারেশন সিন্দুরের সময় গোটা বিশ্ব ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর শৌর্য ও সাহসিকতা প্রত্যক্ষ করেছে। নিজেদের ক্ষমতা ব্যবহার করে দেশ জঙ্গি ঘাঁটিগুলিকে উড়িয়ে দিয়েছে। গতকাল বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় কক্ষের যৌথ অভিভাষণে রাষ্ট্রপতি বলেন, ভারতের ওপর সন্ত্রাসবাদী হামলা হলে যে যোগ্য ও স্পষ্ট জবাব দেওয়া হবে অপারেশন সিন্দুরে, সে বার্তাই দিয়েছে সরকার। রাষ্ট্রপতি জানান, প্রতিরক্ষা রপ্তানিও 23,000 কোটি টাকার গণ্ডি অতিক্রম করেছে। অপারেশন সিন্দুরের পর মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা ব্যবস্থাপনার ওপর দেশের আত্মবিশ্বাস বেড়েছে।
ऑपरेशन सिंदूर से विश्व ने भारतीय सेना का शौर्य और पराक्रम देखा। हमारे देश ने अपने संसाधनों के बल पर आतंकियों के अड्डे को ध्वस्त कर दिया है। मेरी सरकार ने कड़ा संदेश दिया है कि भारत पर किसी भी आतंकी हमले का जवाब दृढ़ और निर्णायक होगा। सिद्धू जोल समझौते को स्थगित किया जाना भी आतंकवाद के विरुद्ध हमारी लड़ाई का हिस्सा है। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে 2025-26 অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার নেতৃত্বে ও পরামর্শে অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত দপ্তর এই নথি তৈরি করেছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির এক সার্বিক পর্যবেক্ষণ হল অর্থনৈতিক সমীক্ষা। রবিবার পেশ হবে 2026-27 কেন্দ্রীয় বাজেট। বাজেট অধিবেশনের প্রথম পর্ব আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্ব 9 মার্চ শুরু হয়ে চলবে 2 এপ্রিল পর্যন্ত। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে বিটিং রিট্রিট আজ নতুন দিল্লির বিজয় চকে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এই বছরের সাধারণতন্ত্র দিবসের প্যারেডের সেরা মার্চিং কন্টিনজেন্ট ও সেরা ট্যাবলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। 3 বাহিনীর মধ্যে ভারতীয় নৌবাহিনী সেরা মার্চিং কন্টিনজেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও অন্যান্য সহযোগী বাহিনীর মধ্যে পুরস্কার জিতেছে দিল্লি পুলিশ। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বিভাগে মহারাষ্ট্র তাদের ট্যাবলো গণেশ উৎসব আত্মনির্ভরতার প্রতীকের জন্য প্রথম স্থান অধিকার করেছে। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগগুলির মধ্যে সংস্কৃতি মন্ত্রক তাদের ট্যাবলো বন্দে মাতরম জাতির আত্মার আহ্বানের জন্য বিজয়ী হয়েছে। প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ কর্মসূচি প্রগতির 50তম বৈঠক সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। একে উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে দেখছে সরকার। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার আওতায় মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলার বেমলা সেচ প্রকল্প কৃষিক্ষেত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ উদ্যোগ। 2007 সালের এপ্রিলে 2685 কোটি টাকা ব্যয় মূল্যের এই প্রকল্পের অনুমোদন মেলে। প্রগতির আওতায় এই প্রকল্পের ওপর নজরদারি চলছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা নতুন ভারত গঠনে সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিস্তার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বারামতিতে গতকাল বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ বারামতিতে যাবেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত থাকবেন। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্র সরকার গতকাল থেকে আগামীকাল পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে সরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে সব সরকারি কার্যালয় এবং স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্থগিত হয়ে থাকা পারমাণবিক আলোচনায় অগ্রগতি না হলে ভবিষ্যতে কোনো সামরিক হামলা হলে তা আগের তুলনায় আরও ভয়াবহ হবে। তিনি তেহরানকে দ্রুত আলোচনার টেবিলে আসার আহ্বান জানান। এরা উত্তরে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরান সবসময় ন্যায্য পারমাণবিক চুক্তি চেয়েছে, কখনোই পারমাণবিক অস্ত্রের পথে হাঁটেনি এবং হুমকি বা জোর জবরদস্তির মাধ্যমে কূটনীতি তারা গ্রহণ করবে না। রাষ্ট্রসংঘে ইরানের প্রতিনিধি ও উপরাষ্ট্রপতি কাজেম ঘারিবাদি জানিয়েছেন, উস্কানি দিলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে, তবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং একটি বিশাল নৌবহর অঞ্চলটির দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের শৈত্যপ্রবাহ সহ ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্তিস্তান এবং মুজাফফরাবাদেও একই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। বিশাখাপত্তনমে 5 ম্যাচের টি-20 সিরিজের চতুর্থ আন্তর্জাতিক ম্যাচে ভারত নিউজিল্যান্ডের কাছে 50 রানে পরাজিত হয়েছে। প্রথম ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 215 রান তোলে। জবাবে ভারত 18 ওভার 4 বলে 165 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানির চাহিদা ও সরবরাহের সাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলতি বছরের অর্থনৈতিক সমীক্ষা পেশ হবে আজ। কেন্দ্রীয় বাজেট রবিবার। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে বিটিং রিট্রিট আজ নতুন দিল্লির বিজয় চকে অনুষ্ঠিত হবে। খবর শেষ হলো।